ওয়েট, আমরা মিটিংটা শুরু করবো। আচ্ছা গৌরব, হ্যাঁ হ্যাঁ বন্ধু। গৌরব, আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, ওকে, তাহলে হচ্ছে আমরা এক মিটিংটা মিনিট শুরু করে আসতেছি। দিব। আচ্ছা আচ্ছা, ঠিক। হ্যাঁ হ্যাঁ, আমি এক মিনিট আসতেছি। ওকে ওকে। আর বাকিরা হচ্ছে চুপচাপ থাকবো, কেউ মিউট হচ্ছে আনমিউট করবো না, যাতে করে রেকর্ডটা ভালো মতো হয় আর কি। হ্যাঁ গৌরব, ফোন ছিল সম্পর্ক। কি অবস্থা তোমার? আহ, বলো তো, ভালো আছো তো এই নাকি? তো দেখ। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। তো আহ, তো হচ্ছে আমরা সরাসরি কিছু কোয়েশ্চেনে চলে যাই, যেহেতু অনেকেই হচ্ছে কি বলা যায়, তোমার মিটিং এর জন্য অপেক্ষা করতেছে। সো আই থিঙ্ক সরাসরি কোশ্চেনেই চলে যাই। তো ফার্স্টে জানতে চাইবো আসলে তোমার অবশ্যই। যে চান্স পাওয়ার বা মেরিট আসার পরে যে অনুভূতিটা, সেটা যদি একটু বলতো আর কি। তোমার জুনিয়ররা এখানে আছে, সো অনুভূতিটা বলতে পারো। হ্যাঁ হ্যাঁ। তো আহ, আসলে চান্স পাওয়ার পরের অনুভূতিটা একটা মানে অন্যরকম একটা অনুভূতি, মানে জীবনে ফার্স্ট টাইম এই অনুভূতিটা হয়েছে। কিরকম, মানে কোনো কিছু যদি একবারে কঠোর পরিশ্রম করে পাওয়া যায়, তাহলে এই প্রাপ্তির যে আনন্দটা, সেটা মানে লোমহর্ষক একটা আনন্দ। আমি যখন ভাইয়া, আমি কি আমার অ্যাডমিশন জার্নিটা শেয়ার করতে পারি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তোমার এডমিশন জার্নিটা অবশ্যই শেয়ার করতে পারো, সমস্যা নেই। আচ্ছা। তো আমার মূলত ফার্স্ট ইয়ার থেকেই আমি বেশ পুরোদমই শুরু করছিলাম পড়াশোনাটা। কিন্তু মনের ভিতরে অতটা যে কনফিডেন্স ছিল যে হয়তোবা আমি ভালো করতে পারবো, এরকম কিন্তু আসলে প্রথম থেকে ছিল না। কিরকম, আমি যদি আমার আগের ট্র্যাক রেকর্ডটা বলি, যে ক্লাস ফাইভে আমার জিপিএ কিন্তু ফাইভ ছিল না। আমার ছিল হচ্ছে 4.58। ক্লাস এইটে আমার জিপিএ ছিল 4.5, 4.7। দেন এসএসসি এইচএসসি এই দুইটা পরে পরবর্তীতে ফাইভ হয়েছে। এসএসসি তে জিপিএ ফাইভ এবং এইচএসসি তে গোল্ডেন এক্স। তো যেহেতু ট্র্যাক রেকর্ডটা আগে থেকে এরকম ছিল, ওই জন্য মানে নিজের প্রতি যে একটা কনফিডেন্স, না যে না আমি পারবো, এটা কিন্তু আমার ছিল না ফার্স্টে। কিন্তু মনের মধ্যে একটা ইয়ে ছিল যে আহ চেষ্টা করে দেখি না একবার কি হয়। আচ্ছা পুরো দমে একবার চেষ্টা করি। তো ফার্স্ট ইয়ারে এই কথাটা মাথায় আসলো, তখন থেকে চেষ্টা করা শুরু। এবং আহ, সৃষ্টিকর্তার আশীর্বাদে পরবর্তীতে আমার এইচএসসি তে A+ হয়ে গেল। তো ইঞ্জিনিয়ারিং করার শখ ছিল, ওই জন্য কোচিং করতে গেলাম ঢাকায়। 4 মাস মোটামুটি আমার 12 বছরের শিক্ষা জীবনে যত কষ্ট করছি যোগ করলে অত কষ্ট হবে না। কিন্তু আচ্ছা, আমি যদি পর যদি একটু, হ্যাঁ বলবো, বিষয়টা হচ্ছে যে তুমি হ্যাঁ কোচিং এর জন্য কি ঢাকায় আসছিলা, মানে ফার্ম গেটে নাকি? হ্যাঁ হ্যাঁ, ফার্মগেট উদ্ভাসে আচ্ছা, কোচিং করছিলাম। তো হ্যাঁ, তো শুরু থেকেই তোমার ইচ্ছে ছিল যে তুমি ইঞ্জিনিয়ারিং পড়বা, লাইক রুয়েট, কুয়েট, চুয়েট কিংবা বুয়েট, তাই তো? Yes. আচ্ছা, তো সেইখানে তোমার রুয়েট, কুয়েট, চুয়েট এগুলো কি পরীক্ষা দেওয়ার মতো রিকোয়ারমেন্ট ফুলফিল হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, আমি সিস্টারটার আশীর্বাদে, বাবা মার আশীর্বাদে, টিচারদের আশীর্বাদে আমার মোটামুটি বেশ ভালোই নাম্বার ছিল এইচএসসি তে। ফার্স্ট ইয়ার থেকে একটু সিরিয়াস ভাবে পড়াশোনা করছিলাম, তো ফলে বেশ ভালো নাম্বার ছিল। তো সিকে রেট, ওয়েট, মোটামুটি সব জায়গায় পরীক্ষা দিতে পারছি আমি। যেখানে যেখানে অ্যাপ্লাই করছিলাম সব জায়গায় পরীক্ষা দিতে পারছিলাম। এরপর আহ পরে পরিশ্রম করছি সেই সময়, কিন্তু বুয়েট, ঢাবি এই দুটোরই পরীক্ষা দিয়েছিলাম, কিন্তু ওখানে অবশ্য সিলেক্টেড হইনি। পরবর্তীতে তো বাসায় এসে বেশ এছাড়া সিকে রুয়েটে, মানে চুইটকুইট রুয়েটে আমি যে পরীক্ষা দিয়েছিলাম, ওখানেও আমার পজিশন ছিল 4358, মানে ওয়েটিং এ ছিলাম আর কি। আচ্ছা তো বাসায় অ্যাডমিশন সিজন শেষ হলো, শেষ মানে ঢাকার চ্যাপ্টারটা ক্লোজ হলো। তারপর বাসায় আসার পর মানে মন থেকে বেশ ভেঙে পড়ছিলাম যে এত চেষ্টা করলাম, লাভটা কি হলো। মানে খুব মানে জীবন জীবন ছেড়ে দিতে চেষ্টা করছিলাম। তো তো এই জন্য বাসায় এসে মানে মন থেকে ভেঙে পড়ছিলাম যে কম্পিউটার, ভালো একটা সাবজেক্টে পড়ার ইচ্ছা ছিল, ওটা তো হচ্ছে না এখন।
বেশ ডিপ্রেসড হয়ে বসলাম। তখন মাথায় আসলো যে সামনে একটা অপরচুনিটি আছে, সেটা হচ্ছে জিএসটি। জিএসটির মধ্যে অবশ্য সাস্ট, যেটা শাহজালাল আপনার ইউনিভার্সিটি আর কি, সেটার উপর একটা প্রথম থেকেই বেশ সফট কর্নার কাজ করতো। যে ইস, তো জিএসটির জন্য আমি পরবর্তীতে ইউটিউবে সার্চ করছিলাম যে কিভাবে, মানে কোশ্চেন প্যাটার্ন কি, কিরকম কোশ্চেন আসে। সার্চ দিয়ে দেখি যে ফার্স্টে আচ্ছা আপনার ভিডিও এসেছিল। আচ্ছা, গৌরবদেব, আমি এখানে একটু তোমাকে একটু ইন্টারফেয়ার করি। তো আহ, হ্যাঁ হ্যাঁ, বাকি অবশ্যই। যারা আছো এখানে, যারা আমাকে বা আমাদেরকে শুনতেছো, তাদের উদ্দেশ্যে এখানে একটা মেসেজ আমি দেই যে এরকম যারা আসলে রুয়েট কুয়েট চুয়েট তারপর বুয়েটে পরীক্ষা দিতে পারো নাই, কিংবা সামনে অনেকে পারবা না, যারা সেকেন্ড টাইমার আছো তারা তো অবশ্যই পারবা না, শুধুমাত্র জিএসটিটাই দিতে পারবে, তাই না? তো আহ, হুম হুম এখন রুয়েট কুয়েট চুয়েটে যারা চান্স পায় নাই, কিংবা যারা চান্স পাইছে, দুই দলের ক্ষেত্রে আসলে সাস্টের প্রতি যে একটা ফেসিনেশন কাজ করাটা, এটা দুই দলের ক্ষেত্রেই কিন্তু সেম। এবং এমনও আছে যে সে আমার সাথে কয়দিন আগেও কল হয়েছে একজনের, যে সে হচ্ছে কুয়েটের আর্কিটেকচারে পড়ে, কিন্তু সে হচ্ছে সাস্ট আইপিএ পড়তে চায়, এই জন্য সে চলে আসছে। তো এরকম অনেকেই আছে ইভেনচুয়ালি বুয়েটের শেষের দিকের সাবজেক্ট রেখেও কিন্তু সাস্টের যেই রয়্যাল ডিপার্টমেন্ট গুলা, ওগুলাতে কিন্তু মানুষজন চলে আসে। তো তোমরা যারা একটা হুম। চিন্তার মধ্যে ছিলা বা অনেকটা হতাশার মধ্যে আছো, যেমনটা গৌরব বলল, যে যাদের ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা আছে, রুয়েট কুয়েট চুয়েট বুয়েটে যদি চান্স না হয় বা যদি পরীক্ষায় বসতে না পারো, তাহলে ভেঙে পড়ার মতো কিছু নাই। তোমার কিন্তু ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা থাকলে সেখানে সাস্ট অথবা জিএসটির মধ্যে সাস্ট কিন্তু একটা ভালো অপরচুনিটি, যেটা বাংলাদেশের অন্যান্য ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির থেকে অনেক বেশি হাইপে থাকে, এবং অবশ্যই কোয়ান্টিটি কোয়ালিটি দুইটাই এখানে ভালো। হ্যাঁ, সো এটাতে কারো ডিপ্রেসড হওয়ার কিছু নাই। তারপর গৌরব, হ্যাঁ তুমি কন্টিনিউ করো। হ্যাঁ, তো ফার্স্টে যে ভিডিওটা এসেছিল সেটা হচ্ছে আপনার সেই স্ট্র্যাটেজি, এক্সাম্পল স্ট্র্যাটেজি ভিডিওটা। এই ভিডিওটা আমি দেখছিলাম ঠিক আমার বুয়েটের রিটেনের ঠিক এক্স্যাক্টলি পরের দিনটা। মানে ভেঙে পড়ছিলাম সেই দিনই, আবার অবশ্য রেজাল্টটা বেরোয় গেছিল সিকিউরিটি। তো বেশ হতাশ অবস্থা। তো আচ্ছা, তুমি কি বাসে বুয়েটে চড়ে প্রিলি দিছিলা? আমি, হ্যাঁ হ্যাঁ, প্রিলিতে টিকছিলাম, আচ্ছা বাট রিটেন রেজাল্ট খারাপ। আচ্ছা। ও আচ্ছা, আমার মতোই কাহিনী। তো হ্যাঁ আচ্ছা, বলো। তো ওখানে আপনার এক্সাম্পল স্ট্র্যাটেজিটা দেখছিলাম। তো ওটা বেশ ইন্সপায়ারিং ছিল। তারপর ঠিক মনে করলাম যে আচ্ছা, হয়তো এত ভালো পজিশনে আছে এবং সাস্তে আছে। তো মানে চোখ জলজল করা শুরু করছিল আমার, যে না এখানে যাওয়া লাগবে। তো আপনার চ্যানেলে ঢুকে আপনার ঘুরে দাঁড়ানোর গল্প, যেটা যেটা একটা পোস্ট করছিলেন, সেখানে আপনার পরিশ্রম এবং আপনার যেটা স্ট্র্যাটেজি অনেকটা আমার সাথে মিলে যাচ্ছিল। যে ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা ছিল কিন্তু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক হয়ে উঠতেছিল না। তো ওটা দেখে বেশ অনুপ্রেরণা পেয়েছিলাম। পরবর্তীতে মনে হলো যে না, আমাকে যেতে হবে। তো সম্ভবত জিএসটি পরীক্ষার প্রায় এক সোয়া এক মাস ছিল সেই সময়, তখন আপনার কোর্সে আমি ঢুকেছিলাম। সেখান থেকে ধীরে ধীরে ট্রাই করতে করতে, আপনার গাইডলাইন ফলো করতে করতে, আপনার ক্লাসগুলো করতে করতে ধীরে ধীরে আগাই যাই। এবং পরবর্তীতে আমি আসলে, মানে আপনি একটা কথা বলছেন যে এক্সাম হলে যদি কেউ না ঘাবড়ায় তাহলে তার পরীক্ষা অবশ্যই হবে। তো বিশেষ করে জিএসটি পরীক্ষার আগের দিন আপনি যে ভিডিওটা পোস্ট করছিলেন যে ঘাবড়ানো যাবে না, বরং আগের দিন চিল করতে হবে। তো বিশ্বাস করেন, আমি আগের দিন রাতে গেম খেলছিলাম। হ্যাঁ। গেম খেলে মানে মাথা যতটা ঠান্ডা রাখা যায়, ওখানে যেও আমি মানে যতটা সম্ভব মাথাটা ঠান্ডা রাখা যায়। যদিও লাস্ট 5 কি 10 মিনিটসে ঘাবড়ে গেছিলাম, বাট বেশিরভাগ সময়টা মাথা ঠান্ডা রাখছিলাম, যার ফলে দেখা যায় যে আমার অ্যাকুরেসিটা খুব বেড়ে গেছে। আচ্ছা, আমি এখানে কিছু কথা বলি গৌরবকে। আহ, যাই হোক, গ্রুপে অনেক কিছুই বলছে সে আসলে। তোমরা যারা আমাকে শুনতেছো তারা অনেকটাই গৌরবের কথা শুনে অনেক বেশি ইন্সপায়ার হবা। কেন সেটা বললাম, যে দেখো গৌরব কিন্তু বিষয়গুলো বিশ্বাস করছে, যে একজন ভাই, যে ভাই কিনা তার পজিশনে গেছে এবং তার মতোই হচ্ছে একটা জার্নি মধ্য দিয়ে আসছে, এবং সেই ভাই যেহেতু বলতেছে, তার মানে সে ওইটা মনে প্রাণে ধারণ করছে, যে ভাইয়া যেভাবে বলছে এটা মিলে যাচ্ছে এবং ভাইয়ের কথাগুলো মানতে হবে। তাহলে এই যে সে এই জিনিসগুলা লজিক্যালি থিঙ্ক করলো এবং সে ওইটা ইমপ্লিমেন্ট করলো, যে পরীক্ষার আগে কেমন থাকা উচিত, বা ভাইয়ের পরীক্ষার আগে আগে কি বলে,
কিংবা ভাইয়ের যে ভিডিও গুলাতে আসলে কি বুঝাইতে চায়, এই জিনিসগুলা সে শুধুমাত্র দেখে রাইখা দেয় নাই, যেটা বেশিরভাগ মানুষজন করে, যে ভিডিওটা দেখে দেখে ভালো লাগে দেন অফ করে সে তার আগের আগের পজিশনে চলে যায়। কিন্তু সেটা আসলে মানে অ্যাকচুয়ালি বেনিফিট দেয় না। তুমি একটা ভিডিও দেখার পরে তুমি ভাইয়ে কি বলছে সেটা নিয়ে চিন্তা করা এবং সেইভাবেই কাজ করা, এটা কিন্তু অনেক বেশি ইফেক্টিভ, যেটা গৌরবে করছে এবং সে ভালো একটা র্যাঙ্ক করছে কিন্তু। হ্যাঁ, তো তোমরা যারা আসলে সামনে পরীক্ষা দিবা সেকেন্ড টাইমার, এখানে বেশিরভাগই যারা জয়েন করছো কিংবা যারা দেখবা, তারা কিন্তু ওই গৌরবের মতোই কিন্তু জিনিসটা ফিল করবা যে আসলে তার পক্ষে সম্ভব যদি সে ওই গাইডলাইন গুলা সঠিক মতো ফলো করতে পারে। এটা হচ্ছে একটা বিষয়। আর সে হচ্ছে একটা জাস্ট একটা উদাহরণ দিছে যে ভাই আপনি পরীক্ষার আগে এভাবে বলছিলেন চিন্তা করতে, আমি এইভাবে করছি দেন হয়েছে। বাট তার চেষ্টাটা এখানে সবচেয়ে বড় ব্যাপার কিন্তু। দেখো, শুধুমাত্র পরীক্ষার আগের যে বিষয়টা সেটা একটা উদাহরণ ছিল, তো সেভাবে তুমি যারা চান্স পাইছে তাদের কথাগুলো অনেক বেশি তোমরা হচ্ছে মনে প্রাণে ধারণ করা উচিত, তাই না? তুমি তার যেই যে কি বলে যে স্ট্র্যাটেজি কিংবা তার যে জার্নি, ওইটা হয়তো তোমার সাথে হুবহু মিলবে না, কিন্তু তুমি দেখবা যে ঠিক তার মতোই তোমার প্রেশারটা হচ্ছে কিংবা তার মতোই থিঙ্কিংটা হচ্ছে, যে পরীক্ষার হলে কোয়েশ্চেন দেওয়ার পরে, একটা কোয়েশ্চেন হাতে পাওয়ার পরে কিভাবে সেখানে আসলে প্রায় 1.5 লাখ মানুষজন পরীক্ষা দিচ্ছে, তাদের থেকে একটা সিট আসলে কিভাবে নিজের করে নেওয়া যায়, তার উপরে তার বুয়েটের প্রিলিতে টিকসে কিন্তু রিটেনে হয় নাই, ওদিকে রুয়েট কুয়েট চুয়েটও ভালো পজিশন আসে নাই, সে সব কিছু ফেলিওর কিন্তু মাথায় নিয়ে কিন্তু সেখানে সে কিন্তু ভালো করছে। তো এটার পেছনে নিশ্চয়ই নিশ্চয়ই ভিডিও যেমন কাজ করে, ভাইদের কথা যেমন কাজ করে, তেমনি নিজের যে একটা কি বলা যায়, নিজের ভিতরে যে নিজের কনফিডেন্স, সেটা অনেক বেশি কাজ করে। আচ্ছা গৌরবকে আমি একটা কোশ্চেন করব, যে যখন আমার কি বলা যায় শেষ মুহূর্তে এসে যখন আমার কোর্স সম্পর্কে তুমি জানলা, বা জিএসটি সম্পর্কে যে আমি বলছিলাম যে এখানে মাত্র 25টা ক্লাস করানো হয়, এইভাবে এইভাবে করানো হয়, তো তুমি কি মনে করে কোর্স গুলা নিছিলা, এবং কোর্স নেওয়ার পরে তোমার মানে আসলে তোমার ইমপ্রুভমেন্টটা কিভাবে হয়েছে, এবং তুমি কি মনে করো যে কোর্স গুলো আসলে কিভাবে তোমার উপর ইফেক্টিভ ফালাইছিল, বা ওইখানে মেন্টরিং যে বিষয়টা, যেটা আমি মনে হয় একমাত্র করাই, তো ওই জিনিসটা কিভাবে তোমার মানে কাজ করছে সেটা যদি একটু বলো আর কি, যারা আছে। আচ্ছা, তো শেষ মুহূর্তে বলতে, হ্যাঁ, বেসিক্যালি শেষ মুহূর্তে আমি কোর্সটা লিখেছিলাম। তো সেই সেই সময়ে মানে একটা কথা মাথায় এসেছিল যে যেহেতু একটা ফাইট দিচ্ছি, এই ফাইটটা ভালোভাবে দিই, যত রিসোর্স আছে আমার কাছে সবকিছু মিলাই এই ফাইটটা দিব। এই কথাটা আমার ফার্স্টে মাথায় এসেছে। দেন যেহেতু রিসোর্স আছে আমার কাছে, ওয়াই নট আরেকটু বাড়ি। তো এই ডিসিশনটা কিন্তু আমার জন্য সবচেয়ে ভালো ছিল যে আপনার মেন্টরশিপ কোর্সে ঢুকে গেছিলাম। সেখানে আমার মেইন টার্গেট ছিল, যেহেতু আমি ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট ছিলাম, যে আমার সবকিছুই কিন্তু ক্যালকুলেটর বেসড ছিল। যে ক্যালকুলেটরে আমি যে কোনো math খুব কম টাইমে সলভ করতে পারতাম, কিন্তু জিএসসি তে ওই জিনিসটা না। সবকিছু হ্যান্ড আচ্ছা, ক্যালকুলেশন। তো হ্যাঁ, আপনার ক্লাসে বিশেষ করে তড়িৎ রসায়ন চ্যাপ্টারটা, তড়িৎ রসায়ন চ্যাপ্টারে আপনার যেটা লগের একটা শর্টকাট টেকনিক শিখাইছেন, যে ওইদিকে যত মান বড় হবে তত এইদিকে একটু কমে আসবে। তো এই জিনিস এই এই জিনিস, তারপর আরো বেশি কিছু হ্যান্ড ক্যালকুলেশনের ট্রিক্স, এগুলা আমার খুব খুব হেল্প করছিল। আর কিছু কিছু জিনিসপাতি আপনি ভিডিওটা বলছিলেন এবং ক্লাসে বিশেষ করে বলছিলেন যে প্রতিদিন একটা একটা করে, অন্তত অন্তত পক্ষে প্রতিদিন একটা পরীক্ষা দেওয়ার কথা। ওইটা হুম, আমি মানছিলাম। এবং প্রতিদিনই আমি একটা করে পরীক্ষা দিয়েছিলাম। ফল কি হয়েছিল, এই জিএসসি যে কোটি কোটি জায়গার মধ্যে অঙ্ক করা, ওই জিনিসটা আমার মোটামুটি একটা ভালো অভ্যাসে চলে এসেছিল। আর টাইম লিমিটে 60 মিনিটসে এতগুলো কোশ্চেন সলভ করতে হবে, ওই জিনিসটা আমার অভ্যাসে চলে এসেছিল। ফলে মানে বেশ একটা প্র্যাকটিস তৈরি হয়েছিল। কিন্তু এই জিনিসটা, এই যে গাইডলাইনটা, এটা আমি অন্য কোথাও পেতাম না। ধরেন আমি যদি আপনার কোর্সে ভর্তি না হতে পারতাম, তাহলে এই যে ট্রিক্স গুলো, এটা আমি আর কোথাও পেতাম না। এই জন্য আমার ওয়ান অফ দ্য বেস্ট ডিসিশনস ফর মাই অ্যাডমিশন জার্নি আচ্ছা, আমি এইটা ছিল। এখানে কিছু জিনিস আমি বাকিদেরকেও বলি। অ্যাকচুয়ালি দেখো, আমরা আসলে এই যে এডমিশন সিজনে বা যারা সেকেন্ড টাইমার আছে, তারা কিন্তু মানে মোটামুটি যে কি কি তার পড়া লাগবে, এবং অ্যাকচুয়ালি তার প্রিপারেশন কিন্তু আমার মনে হয় যে সেকেন্ড টাইমার যারা আর এবং শেষ টাইমে যে তুমি কোর্সটা নিছিলা, তোমাদের প্রিপারেশন আমি জানি যে অনেকটাই মানে শেষ হয়ে গেছে। কারণ
সবগুলো টপিক তোমাদের মোটামুটি পড়া হয়ে গেছে। বাট আহ, আসলে টপিক গুলা কিভাবে পড়া উচিত, কতটুকু পড়া উচিত, এবং সেগুলা শুধু পড়লে হবে না। এই যে যেটা আমি শিখাইছিলাম যে কিভাবে অল্প জায়গার ভিতরে আসলে একটা পরীক্ষায়, আসলে একটা কম্পিটিটিভ পরীক্ষায় বিশ্ববিদ্যালয় চায় কি, শুধুমাত্র তুমি প্রবলেম সলভ করতে পারো কিংবা তুমি অনেক মেধাবী, এই জিনিসটা কিন্তু ওরা মানে খেয়ালই করেন। তাদের মেইন উদ্দেশ্য হচ্ছে যে পরীক্ষার হলে যে যে কোয়েশ্চেন গুলো দেওয়া আছে ওইগুলো কি সে ভালো মতো সলভ করতে পারতেছে কিনা, সে ওই টাইমের ভিতরে 1 ঘন্টার ভিতরে কি সে এগুলা সলভ করে দিয়ে আসতে পারতেছে কিনা। তাহলে এই জিনিসটা যদি ওরা চায় তাহলে আমাকে ওইভাবে কিন্তু কি বলা যায়, ট্রেন হইতে হবে যে আমি অল্প জায়গার ভিতরে একটা প্রবলেম আমি 1 পৃষ্ঠা করতে পারবো না, আমাকে অল্প জায়গার ভিতরে করে দিয়ে আসতে হবে। তাহলে আমাকে প্রসেসটা শর্টকাটে নিয়ে আসতে হবে, এবং এমন শর্টকাট ইউজ করতে হবে যেটা আসলে আমাকে কম সময়ের ভিতরে যেমন সলভ করতে সাহায্য করবে, এবং আরেকটা জিনিস সাহায্য করবে যে আমাকে অল্প জায়গা নিতে সাহায্য করবে। তাহলে এই জিনিসটা আমি আসলে আমার কোর্সে এখন পর্যন্ত যতগুলা কোর্স করাইছি সবগুলাতে এরকমই আমি আসলে সবাইকে ট্রেন করাই, এবং সামনে করাচ্ছি যে আসলে যে শুধুমাত্র পড়লে হয় না, এখানে কিছু ব্যাপার থাকে যে কিভাবে আসলে পরীক্ষার হলে যেভাবে চাচ্ছে যে 1 ঘন্টার ভিতরে আমি কিভাবে সলভ করে দিয়ে আসতে পারি। তো গৌরবে যেটা বললো যে সে আসলে ওইখান থেকে কিছু ট্রিক্স যেমন শিখছে, এবং আরো কিছু জিনিস শিখছে যে তার ওই যে কি বলা যায়, পরীক্ষার জন্য যা যা প্রয়োজন, পরীক্ষায় একটা পরীক্ষায় আসলে কিরকম ট্রিক্স আসলে দিতে হয়, এবং কিভাবে টিচাররা আসলে, বিশ্ববিদ্যালয়ের টিচার আসলে একটা স্টুডেন্টের কাছে কি কি চায়, সেই জিনিসগুলো সে কিন্তু এখান থেকে শিখতে পারছে। এবং মেন্টর হিসাবে সে পাইছে, সে জানছে যে আসলে ক্লাসে থেকে সে বুঝতে পারছে যে কি কি তার করা উচিত, যেমন পরীক্ষার বিষয়টা। সে হয়তোবা যদি এটা না শুনতো তাহলে সে হয়তোবা পরীক্ষা দিত না, সে হয়তো বাসায় বসে পরীক্ষা দিত না। সে ভাবতো যে আচ্ছা ঠিক আছে আমি পরে পরীক্ষা দিব, কিংবা আমি আরো পরে পরীক্ষা দিব। কিন্তু একজন মেন্টর থাকার কারণে সে তাকে ফোর্স করছে যে ভাইয়া তুমি যদি এখন থেকে পরীক্ষা না দাও তাহলে তোমার এই প্রবলেম হতে পারে। যার কারণে আসলে মেন্টরশিপ কোর্স, যেটা আসলে অনেক বেশি হেল্প করে, যে একটা হ্যান্ড, হেল্পিং হ্যান্ড, একটা ভাই হিসেবে কাজ করে, যে তোমাকে বলতেছে যে এইভাবে এইভাবে হাঁটো, এইভাবে এইভাবে আগাও। এই বিষয়টা অনেক বেশি আসলে মেন্টরশিপ কোর্সে কি বলে যে হেল্প করে। আর গৌরবকে আমি একটা জিনিস জিজ্ঞেস করবো যে অ্যাকচুয়ালি তোমার এডমিশনের যে এই শেষ সময়টাতে যখন তুমি কোর্সে ভর্তি হয়েছিলা, তো এর আগে পর্যন্ত তোমার যেহেতু অন্য কোথাও অত ভালো মেরিট আসে নাই কিংবা চান্স হয় নাই, তখন আসলে এই ভাইদের কথা কিংবা আমার ভিডিও কিংবা কোর্স, এই বিষয়গুলো আসলে তোমাকে পড়াশোনার পাশাপাশি মানে মন শক্ত রাখা কিংবা মেন্টাল প্রেশারটাকে একটু কমায় নিয়ে আসা, এই সকল ব্যাপারে আসলে কিভাবে আসলে হেল্প করছে, এবং তোমার জুনিয়র যারা তোমাকে দেখতেছে তাদেরকে আসলে তুমি কি পরামর্শ দিবা, বিশেষ করে মেন্টরশিপ কিংবা ক্লাসের কথা যদি চিন্তা করে, কিংবা মানসিক যে প্রস্তুতি সেটার জন্য আসলে কি, প্রস্তুতির জন্য তুমি কি আসলে বলবা, সেটা যদি একটু বলো আর কি, তাহলে উপকার হবে তাদের। হ্যাঁ। আচ্ছা, যদি ফার্স্টে আমি মানসিক প্রিপারেশনের উপর কথা বলি, মানসিক প্রিপারেশনটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট একটা জিনিস অবশ্যই। কারণ যদি কেউ মেন্টালিটি সেট করে রাখে যে না আমি হয়তো বা এটা পারবো, অথবা যদি কেউ এরকম মনে করে রাখে যে এই এমনি পরীক্ষা দিচ্ছে, এটা আমার দিয়ে হবে না, হয়তো বা 30,000 বা 40,000-এর দিকে সিরিয়াল হবে, পরীক্ষা দিয়ে লাভ কি, এই যাবো ঘুরে চলে আসবো, এরকম মেন্টালিটি নিয়ে আসলে হবে না। এটা কি হচ্ছে, একটা মানসিক প্রেশার একটা এক্সট্রা বেড়ে যাচ্ছে, ফলে আহ বা এই ধীরে ধীরে এই প্রেশার গুলা জমতে থাকে, জমে ঠিক যেটা এক্সামের দিন ওখানে এগুলা মানে একবারে বেরিয়ে আসে, মাথা একবারে জ্যাম করে ফেলে। এক্স্যাক্টলি যেটা হয়েছিল আমার বুয়েটের রিটেন এক্সাম, যে এত টেনশন ছিল যে মাথা জ্যাম হয়ে গেছিল ওখানে, যে অবশ্য জ্বরও ছিল, বাট এই জিনিসটা বেশ জ্যাম করে ফেলে। কিন্তু এই যে প্রবলেমটা আছে, এই প্রবলেম থেকে মুক্তি পেতে মেন্টর এর গুরুত্ব আসলে মানে অনেক বেশি। কারণ একজন মেন্টর যেহেতু এই পরিস্থিতিগুলো পার করে এসেছে, ইভেন জাহিদ ভাইয়ের থেকে এত ভালো এরকম আমার মনে হয় না কেউ বলতে পারবে, যে আ- আপনার সেকেন্ড টাইমের গল্প যা শুনছি এতটা ফার্স্ট্রেশনের ভিতর দিয়ে আপনি গেছেন। তো ফার্স্ট্রেশন জিনিসটা যেহেতু একজন মেন্টর অলরেডি ফেস করে এসেছে, সেহেতু এটার থেকে মুক্তির পথ উনি ছাড়া আর কেউ ভালো বলতে পারবে না। আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি আসে যে আমরা সব সময় কোনো একটা অ্যাকশন নিতে গেলে আমরা আইদার ক্লাসমেট না হলে সমবয়সীদের কাছ থেকে কনফার্ম করি।
বড়দের কাছে বলতে একটু লজ্জা পাই, সত্যি কথা যেটা। তো কি হয়, তারা তো ফেস করে আসেনি, তারা তো কখনোই এই জিনিসটা ফেস করেনি, ফলে কি হবে, আমার মাথায় যেটা চলতেছে ওর মাথায় সেটা চলতেছে, এবং যদি ভুল হয় তাহলে ভুলটাই বলবে। কিন্তু যদি কেউ এই জিনিসটা মেন্টরের কাছ থেকে পাবে, যেমন আমার ক্ষেত্রে এটা হয়েছিল যে এই পরীক্ষার বিষয়টা আমার মাথায় চিন্তা হচ্ছিল যে আহ আচ্ছা, এখন তো আমার বেশি করে পড়াশোনা করা লাগবে, পরীক্ষাটা আমি পরে পরে দিব, লাস্টে 3 দিন অথবা ওই প্রথমের দিকে বা মাঝখানের দিকে কোনো একদিন একটা বা দুইটা দিব, জাস্ট টেস্ট করার জন্য। সমবয়সী হলেও বা ক্লাসমেট হলেও এই কথাটা বলতো বেশিরভাগ ক্ষেত্রে। কিন্তু একজন মেন্টর যেহেতু এইগুলো ফেস করে এসছে, সেহেতু উনি এই কথাগুলো বলবেন, অবশ্যই উনি যেটা সবচেয়ে ভালো হয় সেটা বলবেন। এবং এই মেন্টাল প্রেশারটা কমানোর জন্য, যেমন আপনি বলছিলেন যে আগের দিন রাতে বা আগের দিনটা সবচেয়ে বেশি চিন্তার কথা, ওই জিনিসটা না হলে অন্য কি হলে বলতো যে ঘুমায় পড়, কোয়েশ্চেন ব্যাংক 5বার রিভিশন দেন, এই কথাটা বলতো যে আহ, মাথা ঠান্ডা রাখার কথা। এই জিনিসটার জন্য, অন্তত পক্ষে এই কথাটার জন্য, যে মাথা ঠান্ডা ঠান্ডা রাখতে হবে এবং আত্মবিশ্বাস রাখতে হবে, যা যদি এটা রাখতে পারো তাহলে তুমি অবশ্যই পারবে। এই জাস্ট এই কথাটুকু শোনার জন্য একটা মেন্টর দরকার, কারণ এইটা সমবয়সী থেকে আসবে না, এবং ওই বড়দেরকে বলার তো আমরা সাহসই পাই না কথাটা। আচ্ছা, আমি গৌরবের অনেক চমৎকার বলছে। তো বিষয়টা হচ্ছে কি, যে আশা করি তোমরা গৌরবের কথাগুলা মানে এতক্ষণে বুঝে গেছো যে গৌরব আসলে কি বোঝানোর চেষ্টা করছে। তাহলে অ্যাকচুয়ালি গৌরবের সাথে তোমরা অনেকেই একমত হবা যে আহ সমবয়সীদের কাছে যদি কেউ বলে যে মামা আমার তো এই জায়গায় চান্স হয় নাই, কি করব, তাহলে সে হয়তো তোমাকে, যদি খুব কাছের মানে খুব তোমার মানে মনে হয় যে সে তোমার খুবই ক্লোজ ফ্রেন্ড, তাহলে সে তোমাকে তার মতো করে কিছু একটা বলে দিবে। কারণ সে আসলে ওই ধরনের প্রবলেম ফেস করতেছে না, কিংবা সে সাকসেসের জায়গায় যে সে আসলে তোমার যে বিষয়টা সেটা সে ফিল করতে পারবে না। এটা হচ্ছে প্রথম বিষয়। আর মেন্টর এখানে কি বলে, দেখো মেন্টর হচ্ছে সেই যে হচ্ছে তুমি যেই পথে হাঁটছো, মেন্টর এর থেকে আরো অনেক বেশি প্রবলেম ফেস করে তারপর সে এই জায়গায় আসছে। তাহলে সে লিস্ট এইটা তোমাকে বলে দিবে যে ভাই এই মুহূর্তে পরীক্ষার আগে কুত্তার মতো পড়ার দরকার নাই। পরীক্ষার আগে কুত্তার মতো পড়লে পরীক্ষার দিন যায় তুমি পারফরমেন্স করতে পারবা না। তাহলে এই বিষয়টা তোমাকে মেন্টরই ইনশিওর করে দিতে পারে। তো তুমি যদি তোমার ফ্রেন্ডের কথা শুনে, ওই যে গৌরব যেটা বললো, ফ্রেন্ডের কথা শুনে যদি তুমি পরীক্ষার আগের দিন রাতে ঘুমায় পড়ো যে এখানে কোনটার কি বক্সাইট হচ্ছে কিসের আকরিক হ্যান ত্যান করে যদি যাও, তাহলে দেখা যাবে কি যে তুমি পরীক্ষার হলে যায় তুমি দেখবা যে তোমার যা যা পড়ছিল আগে ওইগুলো গুলাই ফেলছো। তাই না? কারণ এক রাতে কখনোই তোমার সবকিছু পড়া সম্ভব না। এই জন্য সবকিছু আগে থেকে রিভিশনের বিষয়টা, তারপর কি কি করা লাগবে, কোন পথে হাঁটা লাগবে, বা এখন কি পড়া উচিত, কিভাবে তোমার থিঙ্কিং করা উচিত, তোমার থিঙ্কিং কি সঠিক কিনা, তুমি কি রাইট ট্র্যাকে আছো কিনা, এই বিষয়গুলা ডেফিনেটলি একজন মেন্টর তোমাকে বলে দিলে তুমি তখন বিশ্বাস করবা। আদারওয়াইজ তোমার যখন যখন প্রবলেম হবে তুমি তখন তখন শুধুমাত্র রাইট একটা পরামর্শের অভাবে কিংবা একটা গাইডলাইনের অভাবে দেখা যাবে যে তুমি ভালো পরিশ্রম করতেছো তারপরেও তোমার কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না। তাহলে এইটা একটা বড় বিষয় হুম, হুম। চান্স পাওয়ার ক্ষেত্রে বিশেষ করে। তো অবশ্যই অবশ্যই তোমার ওই জিনিসগুলো আগে নিজে ডিফাইন করতে হবে যে আসলে আমি প্রথমবার কেন চান্স পাই না। যারা এখন আছে এরা বেশিরভাগই হচ্ছে সেকেন্ড টাইমার। তো তারা আসলে ফার্স্ট টাইমে যদিও গৌরব চান্স পাইছে, বাট গৌরব যে প্রথমবার যে ইউনিভার্সিটি গুলাতে চান্স না পাওয়ার যে একটা কষ্ট এবং ওইটা যে ডিপ্রেশন, ওই ডিপ্রেশনটা কিন্তু তোমাদের থেকে কোনো অংশ কম না। এবং সে ওইখান থেকে সে কামব্যাক করে সে জিএসটি তে ভালো একটা র্যাঙ্ক করছে। তাহলে এটা অবশ্যই একটা এপ্রিসিয়েট করার মতো জিনিস। এবং সে যেহেতু এই জিনিসগুলো তোমাদেরকে বলছে, তোমরা অবশ্যই অবশ্যই এই জিনিসগুলো একটু ভালো মতো আত্মস্থ করবা যে গৌরব আসলে কি বলার চেষ্টা করছে, আবার অ্যাকচুয়ালি মেন্টর আসলে কি সাহায্য করতে পারে। বিশেষ করে যেমন অনেকে আসলে বলে যে কিসের মেন্টর, মানে অনেকেই বলে যে মেন্টর কি, আবার মানে মেন্টরে কি করে। তো এগুলা যারা বলে অ্যাকচুয়ালি তাদের আসলে মেন্টরের দরকার না, ঠিক না? কারণ তাদের হয়তো বা কোনো একটা জায়গা আছে বা কোনো একটা বড় ভাই আছে, কিংবা সে কোনো কোনো একটা জায়গা থেকে এই জিনিসগুলো শুনতেছে। বা আমার কথা হচ্ছে যারা ওই রংপুরে থাকে কিংবা খাগড়াছড়িতে থাকে, যাদের কাছে আসলে আহ পড়াশোনা একটা বড় একটা কি বলা যায় স্বপ্নের মতো, এবং পরিশ্রম করে যাচ্ছে,
কিন্তু শুধুমাত্র সঠিক গাইডলাইনের অভাবে সে তার চান্সটা পাচ্ছে না। তাহলে এই জিনিসটা যাতে না হয়, এই জন্যই আমার মেন্টরিং এর যে বিষয়টা, যে আমি ওই খাগড়াছড়ি বা রংপুরের একটা ছেলে যদি আমার কথা শুনে সে যদি প্রতিদিন পরীক্ষা দেয়, কিংবা জাহিদ ভাই বলছে যে এইভাবে থিঙ্কিং করতে, এইভাবে যদি থিঙ্কিং করে, কিংবা জাহিদ ভাই বলছে যে আহ, পরীক্ষার আগের দিন রাতে চিল থাকতে, সে যদি চিল থাইকা যায়, তাহলে সে যদি ওইভাবে মাইনা যদি চান্সটা পায়, তাহলে আমার থেকে খুশি আর কেউ হবে না। এবং ওইটাই অনেকের ক্ষেত্রে হয়েছে, যেমনটা তোমরা দেখছো আমার এবার জিএসটি মেন্টরশিপ কোর্স থেকে প্রায় 100 জনের মতো যারা সাস্টে চান্স পাইছে, এবং প্রায় 30 জনের মতো আছে যারা টপ র্যাঙ্ক করছে। তো আমি আস্তে আস্তে সবাইকেই আসলে নিয়ে আসবো, সবার সাথেই কথা বলবো। আমি গৌরবকে দিয়েই শুরু করলাম, বাকিদের সাথে আস্তে আস্তে ইনশাল্লাহ। বাকি বেশিরভাগই হচ্ছে সেকেন্ড টাইমার, গৌরব হচ্ছে ফার্স্ট টাইমেই চান্স পাইছে। তো বাকিরা সবাই সেকেন্ড টাইমার। তো তোমরা অবশ্যই থাকবা ওইগুলাতেও। এবং শেষ পর্যন্ত আমি যেটা বলবো আমার পক্ষ থেকে, যে দেখো, মেন্টরশিপ কোর্স এইটার থেকে বড় বিষয় হচ্ছে যে তুমি তোমার স্বপ্নর জায়গায় পৌঁছাইতে তুমি সঠিক গাইডলাইনে আছো কিনা। এটা যদি তুমি যে কোনো জায়গা থেকে বুঝতে পারো, তাইলে তোমার পরিশ্রমটা সার্থক হবে। তাহলে তুমি সারাদিন তুমি পড়বা, অনেক কষ্ট করবা, অনেক পরিশ্রম করবা, কিন্তু চান্সটা হবে না। এই জিনিসটা আসলে মানার মতো না। হ্যাঁ। সো এই আমি জায়গায় আবারও আমি একটা বলবো। জিনিস অ্যাড করতে চাচ্ছিলাম, হ্যাঁ, 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 গৌরব বলো। যে আমি যখন ইঞ্জিনিয়ারিং কোচিং শেষ করে আসি, তখন আমার মাথায় ছিল যে যেহেতু কোশ্চেন নিশ্চয়ই সেট করবে, ফিজিক্সেরটা বা ম্যাথেরটা অবশ্যই মানে বেশ কঠিন লেভেলের সেট করবে। ওই জন্য মনে করছিলাম যে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা পড়ে যাবো, এবং ওই কোশ্চেন ব্যাংকটা মানে পড়তে পড়তে মোটামুটি হলুদ করে ফেলছিলাম। কিন্তু ওইটা হ্যাঁ, যদি আমি এই সময় পড়তাম তাহলে কিন্তু লাভ হতো না, কারণ জিনিসপাতি সম্পূর্ণভাবে ডিফারেন্ট। আমি আমি ঠিক করে নিছিলাম যে এই জিনিসটা আমি মুখস্থ করে যাবো, বাট ওই সময় করলে কিন্তু আমি ধরে পরবর্তীতে যখন বললেন যে আগের বছর কোশ্চেন গুলা অ্যানালাইসিস করতে হবে, তখন আমি এই কি বল ভার্সিটির একটা বই, ভার্সিটি বলতে জিএসটির বই আর কি, সেটা নিয়ে গত বছর কোশ্চেন গুলো সলভ করা শুরু করছে, এবং মোটামুটি দাগায় দাগায় সলভ করা শুরু করছিলাম। হ্যাঁ, 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 দেখা যাচ্ছে। পাশাপাশি দাগায় দাগায়, আচ্ছা ফিজিক্স এর গুলা দেখালে ভালো হতো, যাই হোক। তো ওখানে মানে দাগায় দাগায় সলভ করা শুরু করছিলাম। তো যদি এই জ্ঞানটা আমার না থাকতো যে ওগুলা করলে কিন্তু আসলে লাভ নেই, এই প্রিভিয়াস ইয়ার করলেই যে অ্যাকচুয়ালি সাকসেস পাওয়া যাবে, এটা যদি না জানতো তাহলে কিন্তু এটা করতাম না। তো ওভারঅল পজিটিভ। হ্যাঁ। তো এই যে গৌরবে যেটা বলছে, যে অনেকে কিন্তু ওই যে কোশ্চেন কঠিন হবে কিংবা সহজ হবে এগুলা ভালো মতো অ্যানালাইসিস না করে শুধুমাত্র সে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভ করে যায় সারাক্ষণ। এইটা করতে যায় দেখা যায় কি, যে অ্যাকচুয়ালি গৌরব যেটা বললো, যে আসলে দেখো, প্রত্যেক বছর কিন্তু কোশ্চেন প্যাটার্ন কিছুটা হলেও চেঞ্জ হয়। হ্যাঁ। ম্যাথ অনেক ইজি আসছে কিন্তু গৌরবের, তোমরা যারা গৌরবে যে এবার পরীক্ষা দিছে বা এবার যারা পরীক্ষা দিছে, তো অনেকে আসলে কি করছে জানো, মানে আগে সাস্টের ম্যাথ, বুয়েটের ম্যাথ হ্যান ত্যান কইরা যায়, চাই কিন্তু দেখা যায় যে ইজি জিনিসগুলাই সে পারতেছে না, কারণ ক্যালকুলেশন পারেন। ঠিক না? তো এত কঠিন কঠিন জিনিস মানে পড়ার কোনো আসলে কোনো মানে নাই। তো এই জায়গাটাতে কিন্তু তাকে হেল্প করার জন্য কিন্তু একজন মেন্টর লাগে, যে মেন্টরে বলে যে শালা, যদিও গালি দেওয়া উচিত না, যে বলে যে তুই এখন এই যে কি বলা যায়, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভ না করে, যেহেতু তোর প্রবলেম হচ্ছে শর্ট ক্যালকুলেশন পারিস না, তুই হচ্ছে শর্টকাট জানিস না, তাহলে তুই হচ্ছে এইভাবে পড়। ঠিক না? তো এরকম গৌরবের মতো অনেকেই আছে যে আমাকে জিজ্ঞেস করছিল যে ভাইয়া, কোর্স থাকা অবস্থা, যে ভাই আমি কি করব, আমি কি কোশ্চেন ব্যাংক, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা সলভ করব, কারণ কোশ্চেন তো কঠিন হয় সাস্টে করে, কি করব? আমি সবাইকে বলছিলাম যে খবরদার এটা করবা, শুধুমাত্র ম্যাথের জন্য একটু দেখে যাবা, বাকি সব কিছু কিন্তু ভার্সিটি ইউনিটের জন্য পড়ে যাবা। এবং ওইটাই হয়েছে, পরীক্ষার কোশ্চেন প্যাটার্ন দেখে বুঝতে পারছো যে সবই আসছে ইজি ইজি কোশ্চেন, কিন্তু ক্যালকুলেশন করে দিয়ে আসতে হয়, ছোট ছোট ক্যালকুলেশন। অত আহামরি কিছু আসে নাই যে তোমার একদম বুয়েটের প্রবলেম, তারপর সাস্টের আগের প্রবলেম দেখতে হবে, ওরকম কিছু হয় নাই। তো এই জন্য হইলেও কিন্তু একজন মেন্টর লাগে, ঠিক আছে? কারণ তোমাদের কাছে সব ধরনের তথ্য পৌঁছায় না, যারা অ্যাকচুয়ালি সঠিক গাইডলাইনের অভাবে পড়ে আছো, তাই না? তোমরা ইউটিউবে যা র্যান্ডমলি ভিডিও দেখো, তো ইউটিউবের ভাইয়েরা নানান ধরনের মশলা দেয়, কিন্তু অ্যাকচুয়াল জিনিসটা কেউ বলে না, যে ভাই তুমি এভাবে পড়ো। সবাই বলে যে এই এই কোর্স নাও, এই কোর্সে হচ্ছে তোমাকে পুরা সিলেবাস শেষ করাই দিবে, কিন্তু পরীক্ষায় যে সিলেবাস আসে না, আসে যে তোমার একটা শান্টের অঙ্ক তুমি ফুল একটা ম্যাথ ফর্মুলা দিয়ে করবা, নাকি তুমি শর্টকাট দিয়ে করবা শান্টের ম্যাথ।
এবং একটা বস্তু উপর থেকে নিচে পড়তেছে, সেটা কোন জায়গায় বিভব শক্তি গতিশক্তির সামথিং গুণ হবে, এটা কি তুমি বসায় বসায় এক্স ভূমি থেকে ধরলাম এক্স মিটার এভাবে করবা, নাকি 10 সেকেন্ডে করা যায় এমন একটা শর্টকাট দিয়ে করবা? এই জিনিসটা কিন্তু কেউ বলে না। ঠিক আছে, তো এই জিনিসগুলো অবশ্যই অবশ্যই তোমরা যারা সামনে প্রস্তুতি নিবা তারা এই জিনিসগুলো অবশ্যই খেয়াল করবা। এবং আমি গৌরবের মাধ্যমে শেষ করে দিব আজকের মিটিংটা। গৌরব, তুমি তোমাদের জুনিয়রদের উদ্দেশ্যে তোমার নিজের জীবন থেকে যা যা শিখছো এডমিশন লাইফ থেকে, ওগুলা থেকে তুমি যদি কোনো পরামর্শ দাও, যারা পড়তে চায় বিশেষ করে ফার্স্টে, যারা ভালো র্যাঙ্ক করতে চায় তোমার মতো, তাদেরকে তুমি যদি কিছু বলো আর কি। আচ্ছা, তো আমি গেস করছি যে এখানে বেসিকলি তিন ধরনের মানুষ আছে যারা একাডেমিক এ আছে কারেন্টলি, মানে এইচএসসি দিচ্ছে বা দিবে একাডেমিক স্টলে। দেন হচ্ছে অ্যাডমিশন যারা প্রার্থী, তাদের এখন সংখ্যা কম যদিও, বাট পরবর্তীতে মানুষ গাইডলাইন নিবে। আর ফাইনালি হচ্ছে যারা সেকেন্ড টাইম। এখন সেকেন্ড টাইমে তো আমি আহ, অত এক্সপিরিয়েন্স নাই আমার, সেটার কথা হতে পারে না, কিন্তু আগের দুইটার কথা আমি বলতে পারবো। একাডেমিক ক্ষেত্রে আমি বলবো যে প্রথম থেকেই যদি একজনের কনসেপ্ট যদি মোটামুটি ক্রিস্টাল ক্লিয়ার থাকে, ক্রিস্টাল ক্লিয়ার না হলো যদি আহ, মানে ধরতে পারে জিনিসটাকে বেশিরভাগ ক্ষেত্রে, তাহলে একাডেমিক কেন অ্যাডমিশন পর্যন্ত ও সিকিউর। আর অ্যাডমিশন ক্ষেত্রে দুইটা কথা বলবো, যে কনসিস্টেন্ট থাকা, কোনোভাবে যাতে গ্যাপ তৈরি না হয়ে যায়। বলে লাভ নেই, সবারই গ্যাপ একটু একটু তৈরি হবেই, বাট চেষ্টা করতে হবে যে এই গ্যাপটা যাতে পরবর্তীতে পোষায় নেওয়া যায় এবং এই গ্যাপটা যাতে না বাড়ে, এইটা। আর ফাইনালি কনসিস্টেন্সি, আর সর্বোচ্চ কথাটা হচ্ছে হার্ডওয়ার্ক। সব স্তরের মানুষের জন্যই প্রযোজ্য। হার্ডওয়ার্ক যদি কর- না করা হয় তাহলে আসলে সাকসেস আসবে না। ওয়েল, দের ইজ নো শর্টকাট টু হার্ড অ্যান্ড জীবনে ফার্স্ট টাইম হার্ড ওয়ার্ক করছি, ফল পাইছি। আর হ্যাঁ, সবকিছুর ঊর্ধ্বে এই কথাটাই বলবো। আর ফাইনাল কথা বলবো, বড় ভাইদের কথা, মা বাবার মা বাবার কথা, গুরুজনদের কথা, এই তিনজনের কথা যদি কেউ মেনে চলে, 100% সে ভালো করবে। এইটুকু কথা বলেই আমি শেষ করতে যাচ্ছি। থ্যাংক ইউ ভাইয়া, আমাকে আহ এত বড় একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। আচ্ছা, ইটস গৌরবকেও ইটস রিয়েলি ধন্যবাদ মাই অনার। আসলে। হ্যাঁ, গৌরবকেও ধন্যবাদ আসলে। সে কি বলা যায়, আমাদেরকে সময় দিছে, এবং তোমরা জুনিয়র যারা শুনতেছো তাদের জন্য এটা আমি জানি অনেক বেশি হেল্পফুল হবে। এবং আমি অবশ্যই সেটা এই ভিডিওটা অনেক প্রচার করব, যাতে করে যারা পরীক্ষা দিবা তারা এটা শুনতে পারো। আর গৌরব যেটা বললো সে চমৎকার কিছু কথা বলে শেষ করলো, যে সর্বোপরি হচ্ছে হার্ডওয়ার্কিং এর উপরে কিছু নাই, দেয়ার ইজ নো শর্টকাট। এই বিষয়গুলো আসলে নতুন করে আমাকেও আসলে এটা অনেকটা কি বলা যায় ফিডব্যাক দিল, যে হ্যাঁ, হার্ড ওয়ার্কিং এর আসলে কি বলা যায় বাইরে আর কিছু নাই। এটা সব স্তরেই আসলে, যে কোনো জায়গায় তুমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে যে কোনো স্তরে তোমাকে হার্ড ওয়ার্কিং করতে হবে। তারপর যেটা বললো সে, যে গুরুজনদের কথা অবশ্যই শুনতে হবে। তারা আসলে যা যা বলে সেগুলো একটু মেনে চলতে হবে। যদি তুমি একজন মেন্টরের কথা না শুনো না মানো, সে যদি বলে একটা জিনিস, তুমি যদি জাজমেন্টাল হয়ে যাও যে ভাইয়া এটা কেন বলছে, এটা তো ঠিক না, তো তুমি যদি নিজে নিজে যদি তুমি নিজে জাজমেন্টাল হয়ে যাও, যে তুমি নিজে জাজ করা শুরু করো, তাহলে আসলে কোনোভাবেই তুমি না ভাইয়ের কথা শুই না তোমার ভাল লাগবে, না তুমি মানতে তোমার ভাল লাগবে। তো কখনো অ্যারোগেন্ট হবা না। যে তোমার স্বপ্নের জায়গায় পৌঁছায় গেছে, সে তোমাকে যে কথাগুলো বলতেছে সেগুলো তুমি শুনবা। শোনার পরে যদি মনে হয় যে এগুলো ভালো হয় নাই, তাহলে তুমি ইগনোর করবা। বাট যেগুলো অ্যাকচুয়ালি মনে হয় যে হ্যাঁ আমার সাথে মিলতেছে, যেমনটা গৌরবের সাথে আমার সাথে মিলছে, গৌরব সেটা মানছে, এবং যেটা তোমার সাথেও মিলবে তুমি যেটা মেনে নিবা এবং ওই অনুযায়ী কাজ করবা, তাহলে একদিন হয়তো তুমি গৌরবের মতোই বলা যায় কি যে এরকম বলতে পারবা যে হ্যাঁ আমি এভাবে এভাবে পড়ছি, ইনশাল্লাহ তোমরাও চান্স পাবে। সো আজকে এইটুকুই ছিল। আমি আর কারো কোশ্চেন নিব না যারা আমাদের অডিয়েন্স আছে, কারণ আমাদের অতটুকু সময় নাই। পরবর্তীতে হয়তো অডিয়েন্সের কথাবার্তা আমরা শুনবো, এবং গৌরবের সাথে আরো অনেক কথাবার্তা হবে ইনশাল্লাহ সামনে। তো সবার জন্য অনেক শুভকামনা থাকলো, এবং গৌরবকেও ধন্যবাদ মিটিংটাতে অ্যাটেন্ড করার জন্য। তো আজকে এই পর্যন্তই। সবারই আসলে কি হয়, স্বপ্নটা পূরণ হোক। Okay, টাটা। থ্যাংক ইউ ভাইয়া।